This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দেশের মধ্যে বড় সাফল্য মণিপুর এবং মায়ানমার সীমান্তে গুলির লড়াই খতম করা গেছে অন্তত 10 জন জঙ্গিকে জানিয়েছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড। এলাকা থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। এখনো সংঘর্ষ চলছে। সেনা সূত্রে খবর, ভারত এবং মায়ানমার সীমান্তে জঙ্গিদের একটি বড় দল ঘুরে বেড়াচ্ছে। সেই খবর পাওয়ার পরেই সেখানে অভিযান চালানো হয়, আর সেই অভিযানেই বড়সড় সাফল্য, খতম করা গেছে অন্তত 10 জন জঙ্গিকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। পহেলগাঁওতে হত্যাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে জম্মু কাশ্মীরে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। চলছে জোর গুলির লড়াই। 2 থেকে 3 জন জঙ্গিকে নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলতে পেরেছে, এমনটাই সূত্রের খবর। এই মুহূর্তে জোর গুলির লড়াই চলছে উপত্যকায়। সীমান্ত নিয়ন্ত্রণ রেখা থেকে নজর এবার উপত্যকার অভ্যন্তরে গভীর গভীর জঙ্গলের ভেতরে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সোপিয়ানে কেলারে এক পাহাড় শিখরের ওপরে। আমাদের পিছনে বিস্তৃত সোপিয়ান শহর, আর আমাদের হাতের ডান দিকে বাঁ দিকে রয়েছে গভীর জঙ্গল। এই গভীর জঙ্গলের মধ্যেই গতকাল প্রায় 24 ঘন্টা আগে 3 জন লস্কর জঙ্গিকে নিকেশ করেছে রাষ্ট্রীয় রাইফেলস। এখনো পর্যন্ত যতদূর পর্যন্ত আমাদের ক্যামেরার লেন্স যাচ্ছে, গভীর সুগভীর জঙ্গল দেখা যাচ্ছে। আর এই জঙ্গলের ভেতরেই এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্ট বাহিনী, এর পাশাপাশি সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস, সেনাবাহিনী প্রত্যেকে কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছে। যে খবর উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসছে যে সীমান্তের ওপরে গোলাগুলি শুরু হওয়ার পরেই সঙ্গে সঙ্গে এই ধরনের গভীর জঙ্গলগুলিতে আশ্রয় নিতে শুরু করেছে জঙ্গিরা। তার কারণ তারা বুঝতে পেরেছে এবার নিশানায় থাকবে তারা। এই মুহূর্তে পেহেলগাম হামলার নেপথ্যে কোন জঙ্গিরা রয়েছে তাদেরকে খুঁজতে কার্যত হন্যে হয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটা এজেন্সি। আর তারপরেই লোকালয় ছেড়ে এই ধরনের গভীর জঙ্গলগুলোতে এসে আশ্রয় নিয়েছে তারা। যে খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে, এই এলাকায় যেমন একদিক থেকে ড্রোনের মাধ্যমে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে, ঠিক তার পাশাপাশি স্যাটেলাইট ইমেজের ওপরে নজর রাখা হচ্ছে। তার কারণ এখন যে খবর আসছে, ওজিডব্লিউদের অনেককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আর তাদের কাছ থেকে যে তথ্য আসছে যে এই ধরনের তল্লাশির আশঙ্কা করে জঙ্গলের ভেতরে নতুন করে ক্যাম্প তৈরি করতে চাইছে জঙ্গিরা। ফলত এই ধরনের জঙ্গলগুলো এই মুহূর্তে সব থেকে বড় টার্গেট এজেন্সির। কতক্ষণে এই জঙ্গিদের প্রত্যেককে চিহ্নিত করা সম্ভব হবে, কতক্ষণে তাদের নিকেশ করা সম্ভব হবে, সেদিকে প্রতি মুহূর্তে নজর রাখছি আমরা। সোপিয়ান থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার। অপারেশন সিঁদুরে ভারত আসলে এক ঢিলে অনেকগুলো পাখি মেরেছে। জঙ্গিরা নিঃশব্দে অপারেশন চালিয়েছে, জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে কুপঘাত করেছে, আর একই সঙ্গে চীনকেও হারিয়ে দিয়েছে ভারতীয় সেনা। हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा। সন্ত্রাস নির্মূল করতে অভিযান, সেই লক্ষ্যেই অপারেশন সিঁদুর ভারতে। ওদিকে বিপদের সিঁদুরে মেঘ পাকিস্তানের মাথায়। কড়া নজর রেখেছিল বেইজিং। 24 ঘন্টার মিনিট টু মিনিট নজরদারি জিনপিং সেনার। কেন? ভারতের প্রত্যাঘাতের জবাবে কতটা কাজ করলো পাকিস্তানকে দেওয়া চীনা হাতিয়ার। কোটি কোটি টাকা খরচ করে বেইজিং এর কাছ থেকে অস্ত্র কিনেছিল ইসলামাবাদ। ড্রোন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম, ফাইটার জেট থেকে মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, অত্যাধুনিক সেই সব অস্ত্র প্রথমবার ভারতের বিরুদ্ধেই ব্যবহার করলো আসিম মুনিরের সেনা। আর তারপর PL-15 মিসাইল মাঝ আকাশেই চুরমার। HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল অ্যাটাক রুখতে ব্যর্থ। টাহা ফেল JF-17 ফাইটার জেট। তাহলে
পাকিস্তানের ভরসা চীন হাতিয়ার একেবারে মুখ থুবড়ে পড়ল। এক একটি PL-15 মিসাইল কিনতে 8 থেকে 10 কোটি টাকা খরচ করে ইসলামাবাদ। 2021 সালের জুন মাসে চীনের কাছ থেকে 240টা PL-15 কেনে আসিম মুনিরের সেনা, কিন্তু সেই মিসাইল লক্ষ্যে পৌঁছানোর আগেই চুরমার। Some of the results achieved in countering the enemy threat vectors over the last week are now being shown on the screen. Shown on the screen is the probable enemy PL-15 missile, which is of Chinese origin. This missile has missed its target, and you can see the pieces now which are available with us. PL-15 মিসাইল সঙ্গে JF-17 ফাইটার জেট, দুয়ের কম্বিনেশনে নাকি যোগ্য জবাব দেওয়া হবে। লম্ফঝম্প শুরু করেছিল মুনিরের সেনা, অথচ সেই JF-17 ফাইটার জেটও ফাইট করতে পারল কই। We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। চীনের দেওয়া ফাইটার জেটও কাজে এলো না। চড়া দামে JF-17 পাকিস্তানকে বিক্রি করেছিল বেইজিং, অথচ জিনপিং এর সেনারা নিজেই এই ফাইটার জেট ব্যবহার করে না। আর চীনের দেওয়া HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্সের জন্য চীনের HQ-9ই ভরসা পাকিস্তানের। সেই ভরসার HQ-9 ভারতের স্ট্রাইক রুখতে ব্যর্থ। ভারতের 24টা মিসাইল স্ট্রাইকের একটাকেও আটকাতে পারেনি HQ-9। উল্টে লাহোরে মোতায়েন থাকা এই এয়ার ডিফেন্স সিস্টেমকেই ধ্বংস করে দিয়েছে ভারত। पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। তাহলে পাকিস্তানের ভরসা মেড ইন চায়না হাতিয়ার পুরোপুরি ফেল। পাকিস্তানকে HQ-9 এয়ার ডিফেন্স বেচেছে চীন, অথচ নিজের জন্য রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছে বেইজিং। এই S-400 শক্তিশালী ডিফেন্স সিস্টেমই রয়েছে আমাদের। সেদিন পাকিস্তানের আক্রমণ ভোঁতা করে দিয়েছে ভারতের এই S-400 সুদর্শন চক্রই। ইসলামাবাদ হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন কত ধানে কত চাল। অতএব সাবধান পাকিস্तान। निश्चित तौर पर ये युग युद्ध का नहीं है, लेकिन ये युग आतंकवाद का भी नहीं है। ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है। इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ गया। ব্যুরো রিপোর্ট TV9 বাংলা। জানেন তো, অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতের পরপরই ইঁদুরের গর্তে সেঁধিয়ে গিয়েছিলেন আসিম মুনির। তারপর 3-4 দিন নাকি ওই গর্তেই, মানে পাক সেনার সুরক্ষিত বাংকারেই কাটাতে হয়েছে তাকে, এবং সেখান থেকেই সেনাকে যাবতীয় নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মুনিরের প্রশংসা করতে গিয়ে এই গোপন কথা ফাঁস করে দেন শাসক দলের PMLN এর একজন সাংসদ। ব্যাস, মুনিরের বাংকারে লুকানোর প্রসঙ্গ তুলে কটাক্ষে ভরিয়ে দিচ্ছে ইমরানের দল অর্থাৎ তেহরিক ইনসাফের সদস্যরা। বর্তমানে সেনাপ্রধান ঠিক কী করতে চেয়েছিলেন এবং কেন, সেটাই এখনো পাকিস্তানের অধিকাংশ স্থানীয় মানুষই বুঝতে পারছেন না। পাক জনতা যুদ্ধ জয় সেলিব্রেশন করছে বটে, কিন্তু সত্যিটা আজ তাদের কাছেও চাপা নেই। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। पानी और खून भी एक साथ नहीं बह सकते। পাকিস্তান এখন অস্তিত্বের সংকটে। এর জন্য দায়ী কে? পহেলগাঁওয়ে জঙ্গিদের পাঠালো কে? সামরিক ও রাজনৈতিক দিক থেকে দেশটার এখন কি অবস্থা? ওরা এবার করবেটা কি? পাকিস্তান কি টুকরো টুকরো হয়ে যাবে? এরকম নানা প্রশ্ন মানুষের মুখে মুখে। গোয়েন্দা সূত্রে যা খবর, পহেলগাঁওয়ের ঘটনার জন্য শাহবাজ শরীফকে ঠিক সরাসরি দায়ী করা যাবে না।
কাশ্মীরে হামাসের স্টাইলে মাস কিলিং এর প্ল্যানটা ছিল পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের। Two nation theory that was led there, that we are two nations, we are not one nation. পেহেলগাঁওয়ের ঘটনার ঠিক আগেই মুনির প্রকাশ্যে দ্বিজাতি তত্ত্বের পক্ষে সওয়াল করেন। অতীত বলছে মুনির বরাবর ধর্মীয় কট্টরপন্থায় বিশ্বাসী। পাকিস্তানের লোকে বলে জিহাদি জেনারেল। ভারতে জঙ্গি হামলার প্লট তৈরির পিছনে উচ্চাকাঙ্ক্ষী মুনিরের নানা রকম ভাবনা ছিল। সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে দেখলেন যে পাকিস্তানে সেনার নামে বাঘে গরুতে একঘাটে জল খেত, সেখানে সেনাকে এখন লোকে উঠতে বসতে অপদস্থ করছে। उधर कश्मीर पे जाओ ना, कश्मीर पे जाओ ना, कुछ भी नहीं कर सकते, कश्मीर पे जाओ ना, इधर क्या कर रहे हो? বিশেষ করে সেনার বিরাট ভাজন হওয়ায় ইমরান খানের জেলযাত্রা ও দেশের বহু মানুষ মেনে নিতে পারেননি। আর বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় পাক আর্মির তো উর্দি খুলে যাওয়ার জোগাড় হয়েছে। তাই মুনির প্ল্যান করলেন যে ভারতে জঙ্গি হামলা করা যাক, তাহলে ভারতও রিটালিয়েট করবে, লিমিটেড স্কেলে যুদ্ধ হবে, পাকিস্তানে আবারও সেনার নামে জয়ধ্বনি উঠবে, দেশও কিছুটা ঐক্যবদ্ধ হবে, আর আমার গদি শক্ত হবে, সম্মান বাড়বে। জেনারেল মুনির মনে মনে জিয়াউল হক কিংবা পারভেজ মোশাররফ হওয়ার কথা ভেবেছিলেন কিনা বলতে পারবো না, তবে শোনা যায় যে মোশাররফ যেমন নিজের 4 জন ঘনিষ্ঠ আর্মি অফিসারের কথায় কার্গিলে অনুপ্রবেশে শিলমোহর দেন, তেমনি এই মুনিরকে বুদ্ধি যোগান তার ঘনিষ্ঠ পাক সেনার 4 উচ্চপদস্থ অফিসার। তাদের সঙ্গে কথা বলে সম্ভবত পেহেলগাঁও প্ল্যানে ফাইনাল নোটটা দিয়েছিলেন পাক সেনা প্রধান, কিন্তু ক্যালকুলেশনে ভুল হয়ে গেল। हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहे। ভেবেছিলেন ভারত হয়তো উড়ি বা বালাকোটের মতো কিছু একটা আবার করবে, শরীফকে দিয়ে তিনি ভিকটিম কার্ড খেলাবেন, কিন্তু বাস্তবে যেটা হলো ভারত একসঙ্গে 9টা জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল। এরপর লড়াইয়ের দিকে না গেলে তো দেশে আর মুখ দেখানো যেত না। তাই মুনির ভারতকে আক্রমণের রাস্তায় গেলেন, তবে মাঠে নেমে দেখলেন যে তার বাহিনী ভারতের সামনে দাঁড়াতেই পারছে না। অতঃপর যুদ্ধবিরতির বার্তা, আর পাকিস্তানের ঐক্যবদ্ধ হওয়া তো দূরের কথা, ভারতের প্রত্যাঘাতে আরও উৎসাহ পেয়ে যায় বালুচ বিদ্রোহীরা। লড়াই যখন চলছিল তখন পাক সেনা প্রধানকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, গিয়ে লুকিয়েছিলেন বাংকারে। উচ্চাকাঙ্ক্ষী হতে গিয়ে এখন মুখ লুকোনোর জায়গায় খুঁজে পাচ্ছেন না আসিম মুনির। আগামী দিনগুলো সম্ভবত তার আরও কঠিন হতে চলেছে, আর জিহাদি জেনারেলের কৃতকর্মের ভার বইতে হবে পাক সেনা ও পাক সরকারকে। দেখাবো আপনাদের শীতলকুচির কৃষক উকিল বর্মনকে মুক্তি দিল বাংলাদেশ। চাষ করার সময় উকিল বর্মনের জমি থেকে তাকে ধরে নিয়ে যায় বিজিবি। 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকের পর মুক্তি দেওয়া হলো উকিল বর্মনকে। কৃষকের মুক্তির পর প্রধানমন্ত্রী ও বিএসএফ এর ডিজির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই নবান্নের সাংবাদিক বৈঠকে উকিল বর্মনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে উকিল বর্মনের মুক্তিতে স্বস্তি মিলল। আমাদের কালকে একজনকে বর্ডার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যদিও তার নিজের জমিতে সে চাষ করছিল। আমি সিএসকে বলবো প্রপার জায়গায় কথা বলতে, শান্ত থেকেও সংযত থেকেও অনেক কাজ করা যায়। আমাদের কাজ হচ্ছে কি করে আমরা তাকে ফিরিয়ে আনতে পারি, আর যারা ধরিয়েছে তাদের তো আমি চিহ্নিত করেছি, তারা কারা। ঘরের শত্রু বিভীষণ, আর কিছু বললাম না। কে দেশি আর কে বিদেশি এটা চিহ্নিত করার অধিকার কোনো পার্টির নেই। আর তার যদি নাই থাকতো তাহলে সে জমিতে চাষ করছে কি করে? তার নিজের জমি থেকে তো তুলে নিয়ে গেছে। তুলে দিয়েছে কারা? খোঁজ নিন ভালো করে।